নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদেরকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প আরক। আচ্ছা, আপনারা ভূত বা অন্য কোনো অলৌকিক প্রাণীতে বিশ্বাস করেন? বিশ্বাস করা না করা সেটা আপনাদের বিষয়, কিন্তু ভূতের গল্প শুনতে কে না ভালোবাসে বলুন? তাহলে চলুন না গল্পটা শুনে ফেলি। আর হ্যাঁ, গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে যায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম, সেই সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতনার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকেই তারা দেশ ছাড়া। সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লভ প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতনার, বিশেষ করে কোটা রাজ্যর ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসেই উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। 2 পেয়ালা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কী মনে করে জানি না, আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূত টুত? মিস্টার সিং গভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদাদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কী রকম? তবে শুনুন। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, তিনি সৎ ভাই। বড় মস্ত শৌখিন মানুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুবই কম, কিন্তু তখন তিনি বদ্ধ উন্মাদ একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজ দরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া হয়। সে কথা যাকগে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উদ্ধৃতে গল্পটা বলে গেলেন। আমি মধ্যে মধ্যে তাকে নানা প্রশ্ন করেছিলাম। সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদ খেয়ে ফুর্তি করতে। তার 2-1 জন বন্ধু সেখানে ছিল।
তাদের সঙ্গের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবে বলে ঘোড়ায় করে বেরুলেন। বড়ি নদী মরুভূমির মধ্য দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিশোদা নদীর প্রথম ধারাটিতে আদেও জল ছিল না। মাঝের শাখাটিতে ওই হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারেই আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার পথে একজন বন্ধুর কী খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির উপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অজ্ঞতা তাকে সেখানেই বালিতে ফেলে রেখে চলে গেলেন। বলাই বাহুল্য 3 জনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পৌঁছে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু বলেনি, সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলো মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাতে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে? বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী, এই ভেবে তারাও কাউকে কথাটা বলেনি সেই সময়। এরপরে আরও বছর 3 কেটে গেল। ত্রিশোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারানিপাট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে প্রায় চারিদিক থেকে ঘিরে আছে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুরদাদা আগের ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাতে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনের বেলায়, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন তারা স্পষ্ট করে কিছু বললে না, শুধু বললে এই জায়গাটা ভালো নয়। ভেইজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বললে কোটা দরবারের নিমক মহলের ইজারাদার এক বেনিয়ার, সে চাকর ছিল, তার যৌবন বয়স।
সেই বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পাড় থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে। সেই সময় সে দেখেছে হ্রদের উপর আকাশ হঠাৎ গভীর রাতে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল। কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের উপর রাতে হ্রদের ধারে কেউ যায় না। অনেক দিন থেকে স্থানীয় লোকেদের মধ্যে এ ভয় রয়েছে। একবার এক রাখাল রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শোনার লোক ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা আর হইচই। লোকটাও ছিলেন দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললে, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাতে কোনো ভয় নেই জানবেন। ঠাকুরদাদা জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে। কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারিনি। তুই সঙ্গে থাক না, বকশিস দেব, বললেন আমার ঠাকুরদা। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও না। রাত কাটাবে কে নাহারা নিপটের ধারে? প্রাণের ভয় নেই। আমরা ভিল বাঘের ভয় রাখিনি। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি দুনিয়ায় নেই? আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন ওই জলেরই ধারে, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন। হাঁসের দল তাকে না টের পায়। সন্ধ্যা নেমে এলো। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল। পূবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর ওই হ্রদ। 2 ঘন্টা পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধপধপে জ্যোৎস্না, কৃষ্ণা দ্বিতীয়ার। 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বালি হাঁস আসবার সময়। কিন্তু কই, একটা হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রে বিপদহীন বলে জানবেন। যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত ক্রমে গভীর হলো। অপূর্ব জ্যোৎস্নালোক। হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুরদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপ। তিনি চামড়ার বোতল বের করে কিছু আড়ক সেবন করলেন।
হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নার আলোয় আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুতই দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারের বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে, কিংবা তার চেয়েও কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাতে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, বা আরও হাঁসের দল নামে কিনা। শিকারির পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছুই নেই। এক দৃষ্টিতে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণে ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি, কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি। আমাদের বংশের ঘটনা, কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক অনেক বড়। হাঁসের মতো তাদের চালচলন নয়। তারপরে মনে হলো ওগুলো হাঁসই নয় আদপে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। কিন্তু এটা কি? আরও ওইটুকু খেয়েই আজ আমার একই দশা। পরক্ষণে সেই জীবগুলি জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত, ভীত, চকিত, দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যিই হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। সাদা তাদের পোশাক, জ্যোৎস্না পরে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে, রাজহংসের মতো সুঠাম ধরনে, নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরকের নেশা ছুটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে ভিলদের গ্রামে পৌঁছালেন। বৃদ্ধ ভিল ভেইজি তাকে বললে, হুজুর, হাঁস নেমেছিল কাল? ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু একটাও তিনি মারতে পারেননি। কেন মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকে। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে ওই রাতে। ভেইজিকে সত্য কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সে রাতে
বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত শুধু বন্য হংসের দল নামে খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাতে জ্যোৎস্নায় বন্য হাঁসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরও কাছে এলো। বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নার আলোয় ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সামনে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিন্তু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কী ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানিনি ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চলে গেলেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি তস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাতে বিলীয়মান চন্দ্রলোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হয়ে গেল। পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে একজন জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভেইজে ঘাড় নেড়ে বললে, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর 10 বছর আগে তার ভালো অবস্থা মোটেই আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে 20 শতাব্দীতে বিশ্বাস করা শক্ত। সে আমিও জানি, আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। এ আজ প্রায় 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুলে দেখা। বন্য হংসকে ভেবেছেন আকাশপরী। আবার কেউ বলে না, আকাশপরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভেইজি সেই কথাই বলতো, হুজুর, যে রাতে বন্য হংসের দল নামে সে রাত বিপদহীন। কী করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে? তখন আমার জন্মই হয়নি। আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।